অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাছে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নটি এটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন। এখানে 1 নম্বরে আছে টোটাল 10টি এমসিকিউ, 2 নম্বরে ঠিক না ভুল এরকম 5টি, 10 আর 5 15, 3 নম্বরে হচ্ছে 5টি প্রশ্ন 1 মার্কের, 5 15 5 20 এবং 4 নম্বরে হচ্ছে তোমার 3টি প্রশ্ন, এখানে 3 দুগুণে 6, 20 আর 6 26 এবং 5 নম্বরে হচ্ছে 3 3 9 26 9 টিকা লেখো, যেটা 36 35 35 আর 6 নম্বরে 3টি 5 মার্কের প্রশ্ন, 3 5 15। আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দেখিয়ে দেব। তো তার আগে সম্পূর্ণ প্রশ্ন একটু বড় করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ প্রশ্ন। এখন সরাসরি আমরা প্রশ্ন যেটা দেখাবো সেটা হচ্ছে এক নজরে সম্পূর্ণ প্রশ্ন দেখে নিলে 1 নম্বরের প্রশ্ন উত্তর। প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি সূর্যাস্ত আইন যুক্ত ছিল। সূর্যাস্ত আইন যুক্ত ছিল, এটা হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা জমা দিতে হতো, না দিলে জমিদার বাজেয়াপ্ত হতো। এই নিয়মে সূর্যাস্ত আইন নামে পরিচিত। এরপরে ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। ভারতের প্রথম পাটের কারখানা চালু হতো রিষড়ায়। 1855 সালে হুগলির জেলা রিষড়ায় ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে ব্রিটিশ ভারতের উপনিবেশ শাসনের অন্যতম প্রতীক ছিল কি? অন্যতম প্রতীক ছিল রেলপথ। রেলপথ কেন প্রতীক ছিল? রেলপথ ছিল ব্রিটিশরা প্রশাসনিক নিয়ন্ত্রণ, সৈন্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য রেলপথ নির্মাণ করেছিল, তাই রেলপথকে উপনিবেশের শাসনের প্রতীক বলা হয়। এরপরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে, যেটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেছিলেন। তাই রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কিন্তু এই উত্তরটা নেই। কাজেই এই প্রশ্নে একটু ব্যতিক্রম আছে উত্তরটা। প্রার্থনা সমাজের একজন নেতার নাম, প্রার্থনা সমাজের একজন নেতার নাম মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের অন্যতম প্রধান নেতা ছিলেন। এরপরে প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে। 1857 সালে মহাবিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এরপরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন স্বরাজ আমার জন্মের বাল গঙ্গাধর। স্বাধীনতার দিবসে তিলকের এই বিখ্যাত স্লোগান ভারতীয় জাতীয় আন্দোলনকে উজ্জীবিত করেছিল। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরের প্রশ্ন 8 নম্বর, 9 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল জাতীয় শিক্ষা 1906 সালে। তারপরের প্রশ্ন হচ্ছে বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা বাংলার বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল। এরপর আমরা 2 নম্বরে, দাক্ষিণাত্য তুলা চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয়টি জড়িত ছিল, এটা ঠিক না ভুল? এটা ছিল ঠিক, কারণ 1861 থেকে 65 সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকা থেকে ইংল্যান্ড তুলা রপ্তানি বন্ধ হয়ে যায়, ফলে ব্রিটিশ বস্ত্রশিল্পের জন্য ভারতের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তুলা চাষের গুরুত্ব বেড়ে যায়, তাই এই বক্তব্যটি সঠিক। এরপরের প্রশ্ন, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটা ঠিক, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্রুত সংবাদ আদান প্রদান, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং বিদ্রোহ দমন করার সুবিধার জন্য টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন। তিতুমিরের নেতৃত্বে নারিকেল বেরিয়েতে ওহাবি আন্দোলনের সূচনা হয়, এটা ভুল, কারণ ওহাবি আন্দোলনের সূচনা আরব দেশের মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব করেছিলেন। ভারতে এই আন্দোলনের প্রচার করেন সৈয়দ আহমেদ বেরেলভি। তিতুমির বাংলা এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, কিন্তু ওহাবি আন্দোলনের সূচনা সেখানে হয়নি। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা ঠিক, কারণ লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। 1856 থেকে 1858 সালে এই কোম্পানি শাসনের অবসানের পর তিনি ভারতের প্রথম ভাইসরয় হয়। এরপর অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটা উত্তর ভুল, কারণ অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। তিনি সম্পদের বহির্গমন তত্ত্ব প্রচার করেন এবং অরবিন্দ ঘোষ ছিলেন একজন বিপ্লবী জাতীয়তাবাদী নেতা। পরের প্রশ্ন হচ্ছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার উদ্যোগ নিয়েছিলেন, এটা ঠিক, কারণ আমরা যদি দেখি 1908 সালে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড হত্যার চেষ্টা করেন। ভুলবশত অন্য ব্যক্তির বাড়িতে বোমা পড়ে যায় এবং কিংসফোর্ড বেঁচে যান, তাই বক্তব্যটি সঠিক। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন, কার আমলে ভারতের রেলপথ নির্মাণ করে? এটা
লর্ড ডালহৌসির আমলে। এরপরের প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? সম্পদের নির্গত উত্তর দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ব্রিটিশ শাসনের ফলে ভারতের সম্পদ কীভাবে ইংল্যান্ডে চলে যাচ্ছে তা ব্যাখ্যা করা সম্পদের নির্গমন তত্ত্ব প্রচার করেন তার বিখ্যাত গ্রন্থ পোভার্টি অ্যান্ড ইউএন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই তত্ত্বে আলোচনা করেন। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। তারপরে হচ্ছে বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 সালে। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন যাব, এটা 2 মার্ক করে। সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী জমিদারি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারের কাছে রাজস্ব জমা দিতে হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব জমা না দিলে জমিদারি বাজেয়াপ্ত বা নিলাম করা হতো। এই ব্যবস্থাকে সূর্যাস্ত আইন নামে পরিচিত। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত এতে জমিদারের উপর নির্দিষ্ট পরিমাণ খাজনা দেওয়ার দায়িত্ব ছিল। সময় মতো খাজনা দিতে ব্যর্থ হলে তাদের জমিদারি নিলামে বিক্রি করা হতো, ফলে অনেক জমিদার তাদের জমিদারি হারিয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বুঝো? দেশীয় শিল্প এবং কুটির শিল্প ধ্বংস বা পতনের প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। ব্রিটিশ শাসনকালে ইংল্যান্ড তৈরি যন্ত্রনির্ভর সস্তা পণ্য ভারতে আমদানি করা হতো। এর ফলে ভারতীয় তাঁতি কারিগর এবং কুটির শিল্পীরা প্রতিযোগিতায় টিকতে পারেনি। ধীরে ধীরে দেশীয় শিল্পের অবনতি ঘটে এবং বহু মানুষের কর্মহীন হয়ে পড়ে। এই অবস্থাকে অবশিল্পায়ন বলা হয়। দিকু কাদের বলা হয়? অধিবাসী নিজেদের সমাজের বাইরের শোষক ও বহিরাগত মানুষদের দিকু বলতো। জমিদার, মহাজন, ব্যবসায়ী, রাজস্ব আদায়কারী এবং ব্রিটিশ কর্মচারী আদিবাসীদের শোষণ করত। আদিবাসীরা এই বহিরাগত শোষকদের দিকু নামে অভিহিত করায় সাঁওতাল বিদ্রোহের সময় এই শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখ। সম্পদের বহির্গমন বলতে ব্রিটিশ শাসনকালে ভারতের সম্পদ বিনা প্রতিদানে ইংল্যান্ডে চলে যাওয়াকে বোঝায়। বিস্তারিত এই তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। ব্রিটিশ সরকার রাজস্ব, বেতন, পেনশন এবং ব্যবসায়িক লাভের মাধ্যমে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাঠাতো। এর ফলে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। দাদাভাই নওরোজি তার পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে এই তত্ত্ব ব্যাখ্যা করেন। পরের প্রশ্ন জ্যোতিরাও ফুল। জ্যোতিরাও ফুল ছিলেন 19 শতকের একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তার জন্ম 1827 সালে মহারাষ্ট্রে। তিনি নিম্নবর্ণের মানুষ ও নারীদের শিক্ষার প্রসারে কাজ করেন। স্ত্রী সাবিত্রীবাই ফুলের সহযোগিতায় মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1873 সালে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেন। পরের প্রশ্ন হচ্ছে সভা সমিতির যুগ। সভা সমিতির যুগ 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে ওঠার সময়কে সভা সমিতির যুগ বলা হয়। এই সময় শিক্ষিত ভারতীয় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য সংগঠনগুলো ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সর্বজনীন সভা প্রভৃতি। এই সংগঠনগুলো ভারতীয় রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পরবর্তীকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সুগম হয় এবং পরের প্রশ্ন হচ্ছে তোমার টিকা লেখো সভা সমিতির যুগ 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের বিভিন্ন রাজনৈতিক, এটা আমি বলে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে সতীদাহ বিরোধী 6 নম্বরের প্রশ্ন আন্দোলনে রাজা রামমোহন রায় এবং বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। 19 শতকে ভারতের সমাজে নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সমাজের সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজা রামমোহন রায়ের অবদান, তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। বিভিন্ন গ্রন্থ প্রবন্ধ লিখে প্রমাণ করেন যে সতীদাহের প্রথার কোনো ধর্মীয় ভিত্তি নেই। তিনি সরকারের কাছে সতীদাহ প্রথা বন্ধের দাবি জানান। তার প্রতিষ্ঠায় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, তিনি বিধবাদের পুনর্বিবাহের পক্ষে আন্দোলন করেন। শাস্ত্র থেকে প্রমাণ করেন যে বিধবা বিবাহ ধর্মসম্মত। সমাজের রক্ষণশীলদের বিরোধিতা সত্ত্বেও তিনি আন্দোলন চালিয়ে যান। তার প্রচেষ্টায় 1856 সালে হিন্দু বিধবা পুনরায় পাশ হয়। উপসংহার, রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ এবং বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তনে অসমান অবদান রেখে ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। এরপর উপনিবেশ ভারত ছিল ব্রিটিশ সমাজের রত্ন, ব্যাখ্যা করো। ব্রিটিশ ভারতকে তাদের সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ বলে মনে করা হতো, তাই ভারতকে ব্রিটিশ সমাজের রত্ন বলা হতো। কারণ কাঁচামালের উৎস ভারত থেকে তুলা, পাট, নীল, চা, কফি, মশলা প্রভৃতি কাঁচামাল ব্রিটেনে পাঠানো হতো। তারপর ব্রিটিশ পণ্যের বাজার, ব্রিটেনে উৎপাদিত শিল্পপণ্য ভারতে বিক্রি করা হতো, ফলে ব্রিটিশ শিল্পের ব্যাপক বিস্তার লাভ করে। রাজস্ব আদায়, ভারত থেকে বিপুল পরিমাণে রাজস্ব সংগ্রহ করে ব্রিটিশ সরকার লাভবান হতো। সামরিক গুরুত্ব, ভারতীয় সৈন্যদের ব্যবহার করে ব্রিটিশ এশিয়া আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নিজের আধিপত্য বজায় রাখত। সম্পদের
সংগঠন ভারতের সম্পদ বিভিন্ন উপায়ে ব্রিটেনে পাঠানো হতো, যা ব্রিটিশ অর্থনীতি সমৃদ্ধি করেছিল। ভারত ব্রিটিশদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি ছিল। এই কারণে উপনিবেশ ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। এরপর পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। অ্যালান অ্যাক্টিয়াম হিউম ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিউমের ভূমিকা শিক্ষিত ভারতীয়দের ঐক্যবদ্ধ করা, তারপরে হিউম দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষিত ভারতীয়দের একত্রিত করার চেষ্টা করেন। রাজনৈতিক সংগঠনের উদ্যোগ, তিনি একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন পরিকল্পনা করেন। প্রথম অধিবেশনের আয়োজন 1885 সালে বোম্বাই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত। এর আয়োজনে হিউম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রতিষ্ঠার পর তিনি কংগ্রেস প্রথম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন। ভারতীয় দাবি দাওয়ার মঞ্চ, হিউম এমন একটি সংগঠন গড়ে তুলতে সাহায্য করেন যেখানে ভারতীয় শান্তিপূর্ণ নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরতে পারত। উপসংহার, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা। তার উদ্যোগেই 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্ভব। এরপরের প্রশ্ন, অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে জানেন। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা। এটি ভারতীয় স্বাধীন আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বদেশী আন্দোলন দেশীয় পণ্য ব্যবহার এবং দেশীয় শিল্পের উন্নয়নকে উৎসাহ দেওয়া, স্বদেশী কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষা আন্দোলনের প্রসার ঘটে। বয়কট আন্দোলন, বিদেশি পণ্য বর্জনে আহ্বান জানানো হয়, বিদেশি কাপড় ও সামগ্রী পোড়ানো হয়, সরকার প্রতিষ্ঠান অনুযায়ী বয়কট করা হয়। নেতৃবৃন্দ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দেন। গুরুত্ব, জাতীয়তাবাদের প্রসার ঘটে, দেশীয় শিল্প উন্নতি করে, স্বাধীনতা আন্দোলন নতুন গতি লাভ করে। উপসংহার, স্বদেশী ও বয়কট আন্দোলন ভারতীয় জাতীয়বাদকে শক্তিশালী করে এবং স্বাধীনতা সংগ্রামের ভিত্তি সুদৃঢ় করে। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।